आपकी আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের ওপর অভিযোগ হলো যে এনার কথার মধ্যে দ্বিচারিতা থাকে। আজাদ সাহেব, আমি আপনার বই পড়েছি। যেমনটা আপনি বলেছেন না যে যেসব লোকেরা এত পরিশ্রম করে না, রাহুলজি এত পরিশ্রম করেন না, উনি গ্রামে যান না, যদি উনি করতেন তাহলে আরো ভালো হতো। কিন্তু আপনি তো নেহেরু গান্ধী পরিবারের লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে ইলেকশন লড়াতেন। আপনি আপনার বইতে লিখেছেন 1999-এর মে মাসে সোনিয়া গান্ধী কংগ্রেসের অধ্যক্ষ হতে চাননি, 6 মাস অপেক্ষা করতে চেয়েছিলেন, আপনি পার্সুয়েট করে বানিয়েছিলেন। হ্যাঁ, প্রত্যেকটা পরিস্থিতিতে কাউকে না কাউকে ব্যবহার করা হয়, আর প্রত্যেকটা মানুষকে সারা জীবন ধরে ব্যবহার করা যায় না। যেমন এটা সত্যি কথা যে সবার প্রথমে সোনিয়া গান্ধীকে, সবার প্রথমে আমি রাহুল, রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ব্যাপারে আমাদের আলোচনা হয়েছিল ওনাকে রাজনীতিতে আনার জন্য। এটা কোইন্সিডেন্স ছিল যে উনার মিসেসকেও আনার জন্যেও আমার সময়েই শুরু হয়েছিল কথা। কারণ কেসরি বাবুর সময় যখন ৯৮ তে ইলেকশন হয়েছিল, তখন আমি ওনাকে বলেছিলাম যে ক্যাম্পেইনের জন্য, এখন বেচারা কেসরি বাবু তো ক্যাম্পেইন করার মতো আমি অবস্থায় নেই। শুনেছিলাম আপনি ওনাকে ক্যাম্পেইন করতেই দেননি, না, 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 আর এরকম ওই কিছু না। আর ইলেকশনেই আমি, সোনিয়াজিকে প্রজেক্ট করেছেন। উনি চেয়ারম্যান ছিলেন ক্যাম্পেইন কমিটির, আমি কনভেনর ছিলাম। আর চেয়ারম্যান বাই ভার্চু উনি প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু বেচারা একদমই, মানে উনি স্পিকার হিসেবেও ভালো ছিলেন না, আর খুব একটা কোথাও যেতেন না, বয়স্ক ছিলেন। তাই আমি ওনাকে বললাম যে যদি সোনিয়া দেবীকে দিয়ে প্রচার করানো হয় তাহলে এতে খারাপের কি আছে? তো বললেন, আমি তো অত ভালো করে চিনি না, তুমি ভালো করে চেনো, তাহলে রাজি করাও। আমি গেলাম, ১-২ দিনের মধ্যে রাজি করালাম, আর উনি প্রচার করলেন। ডিটেলের জন্য ওনাকে বই পড়তে হয়েছিল। কয়েক মাস পরে আমরা হেরে গেলাম। ৯৮ এর ইলেকশন বাজেভাবে হেরে গেলাম। আমরা ভেবেছিলাম এবার উনি লিডার, সেটার কারণও ছিল অবশ্য। আমাদের অনেকগুলো লিডার্স অধ্যক্ষ হতে চেয়েছিলেন। তাই আমি ভাবলাম যে সাকসেশনের জন্য মোগলদের মতো যুদ্ধ শুরু হবে বোঝায়। তো ন্যায়ের জন্য এই যুদ্ধকে আটকানোর জন্য বলা হলো যে সোনিয়া গান্ধীকে সামনে আনো। তাই উনাকে যে ২ জন রাজি করাতে গিয়েছিল, উনারা বললেন যে উনি রাজি হচ্ছেন না। কেন উনি রাজি হচ্ছেন না? বলল যে উনি বলছেন যে ৬ মাস সময় দাও। তো আমি বললাম, ঠিক আছে, আমি এখনই সিদ্ধান্ত নিচ্ছি। তখন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, আপনি কি আসতে চান? বলল, না, আমাকে ৬ মাস সময় দাও। আমি বললাম, আমি আপনাকে একটাই প্রশ্ন করব, ওটার উত্তর দিন আপনি। আপনি কি রাজনীতিতে আসতে চান নাকি আসতে চান না? উনি বললেন, সোনিয়া গান্ধী বললেন, হ্যাঁ, আসতে চাই, কিন্তু ৬ মাস পরে। আমি বললাম, ম্যাডাম, আই এম সরি, রাজনীতির মানে হলো নাও অর নেভার। আমাদের আজকে প্রেসিডেন্টের প্রয়োজন আছে। আমাদের এই সময় শূন্যস্থান হয়ে আছে। এই শূন্যস্থান ফিল করার জন্যই আমাদের এখানে লড়াই চলছে। আমাদের তো আজকে নির্বাচিত করতেই হবে প্রেসিডেন্ট। আমরা প্রেসিডেন্ট নির্বাচিত না করে কি করে থাকব? তো হয় আপনি আজই প্রেসিডেন্ট হবেন, নয়তো কখনো হবেন না। তো মিসেস গান্ধী বললেন, একদম ঠিক আছে, তাহলে হয়ে যাব, ঠিক আছে। তো হয়ে গেলেন। তো তাতে ওনার অ্যাকসেপ্টেবিলিটিও হয়ে গেল। আমি কিন্তু কিন্তু আফসোস আপনি এটা করছি না। বলছেন না যে সোনিয়াজিকে ওই পোস্ট দেওয়ার জন্য সীতারাম কেসরিকে ঘরে আটকে রাখা হয়েছিল, না, না, এসব পরে ফালতু টানতে কথা। টানতে না, না, বাইরে না, বের না, করে আনা ওসব হয়। ফালতু কথা। এগুলো সব ফালতু কথা। একেবারে ননসেন্স। ওগুলো সব ফালতু কথা। উনি বাড়ি চলে গিয়েছিলেন। নিজের বাড়ি চলে গিয়েছিলেন, আর তাছাড়া উনার সাথে ওয়ার্কিং কমিটির ২ জন লোকও গিয়েছিলেন। ঠিক আছে তো? আপনি বইতে লিখেছেন বিলারির ব্যাপারে, যেখান থেকে আপনি নিয়ে গেছিলেন সোনিয়াজিকে ভোটে দাঁড় করানোর হ্যাঁ, জন্য। হ্যাঁ, সেটা ঠিক। সেই কথাটা আমি বলেছি। এক্ষুনি আমি বললাম যে ওনাকে আমি এই কারণে বলেছিলাম যে উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন, মানে আরকি রায়বরেলি থেকে। তো আমি সোনিয়া দেবীকে বললাম যে, "আপনি রায়বরেলি থেকে তো আপনার ফ্যামিলি সিট আছেই, যে কেউ দাঁড়াতে পারে। আপনি কর্ণাটক থেকে, সাউথ থেকে জিতে আসুন, তাহলে সাউথে কংগ্রেসের, আমি সবসময় যেটা করেছি সেটা কংগ্রেসের ভালোর জন্যই করেছি। যখন জিতে গেলেন, তখন কংগ্রেসের ভালোর জন্য আমি সোনিয়া গান্ধীকে আমি বললাম, দেখুন, ইন্দিরা দেবীও একটা ভুল করেছিলেন। এবার আপনি ভুলটা করবেন না যে সাউথ থেকে আপনি ইস্তফা দেবেন আর তারপর এখানের ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনি কর্ণাটক রাখুন আপনার কাছে, আর রায়বরেলিতে আপনি প্রিয়াঙ্কাকে নিয়ে আসুন, কারণ প্রিয়াঙ্কা আপনার ইলেকশনের ইনচার্জ ছিল। উনি কিন্তু জানেন এসব।
কিন্তু ২-৩ দিনের দিন দেখলাম যে উনি ওকে দেননি, অন্য কাউকে দিয়ে উনি দিলেন। বিল্লারি থেকে তো ইস্তফা দিয়ে হ্যাঁ, দিয়েছিলেন। বেলারি থেকে। তো এক তরফ কেরালা আছে, কেরালা আছে কিন্তু আর আরেক প্রিয়াঙ্কা তরফ গান্ধীর অ্যাক্টিভ পলিটিক্স এ আসতে এত দেরি হলো কেন? সেটা ফ্যামিলির ব্যাপার ছিল। ওটা ওটা আলাদা ব্যাপার ছিল। আমি বইতে সব লিখিনি। যে ওটা ফ্যামিলিরই আ সিদ্ধান্ত ছিল যে আ মেয়েকে আনবো না, শুধু ছেলেকেই আনবো। কিন্তু পরে উনি এলেন, কিন্তু হ্যাঁ, পিছনেই রয়ে ও গেলেন। একটু মনে হচ্ছিল নৌকোটা একজনের দ্বারা চলছে না, যখন চলে দুজনে চালায়। কিন্তু প্রিয়াঙ্কার নিজের সবসময় ইচ্ছা ছিল ক্ষমতায় আসার। হ্যাঁ, পুরোপুরি ছিল। আর রাহুলের ছিল না। কারণ আমি এমপি হওয়ার আগে আমি কিচ্ছু জানতাম না ওদের ব্যাপারে। কারণ রাহুল নয়, প্রিয়াঙ্কার ব্যাপারে আমি বলব, ইচ্ছে ছিল যে রাজীব বাবু আর আমি, যখন রাজীব বাবু আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন আর আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, তো কখনো, কখনো আমাদের ২টো বেজে যেত। ডিনার না করেই তো উনি ভেতরে যেতেন আর ওখানে যা থাকতো খাবার-দাবার বেঁচে থাকতে সেগুলো টেবিলে নিয়ে আসতেন। তো আমি বলতাম যে, "সবাই তো শুয়ে পড়েছে।" তখন বলতেন, "না, মেয়ে এখনো জেগে অপেক্ষা করছে।" তো এর মানে হলো যে তখনকার সময় থেকেও দেখতো যে এটা খুব পরিশ্রমের কাজ কিন্তু। ২টো অবধি কাজ করতে হয়। তো ওরা তো আসা যাওয়াও করতো। কখনো এটা দেখতো যে এত রাত অবধি কাজ করছে। ঠিক আছে তো? তাই একটা অ্যাপটিটিউড ওর মধ্যে আমি দেখেছি। এখন শোনা যাচ্ছে যে সোনিয়াজির শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাই উনি রায়বরেলিতে দাঁড়াবেন না, আর প্রিয়াঙ্কা ওখান থেকে দাঁড়াবেন। এবার সেটা ওনাদের বাড়ির ব্যাপার। সেটাতে আমার কিছু বলার নেই। আপনি তো ওদের বাড়িটা চেনেন ভালো করে। দেখুন, আমরা এখন রাজনীতির কথা বলছি, বাড়ির ব্যাপারে বলছি না। বাড়ির কথা আমি কখনোই ওদের ব্যাপারে বলব না। বাড়িতে ওনাদের আরেকজন মেম্বার আছেন, রবার্ট ভাদ্রা। আমি ওর ব্যাপারে কিছু বলব না, না। উনি বলেছেন যে উনি রাজনীতিতে আসতে হ্যাঁ, চান। আসুক, এটা তো সবাই তো এখানে উনি বলেছেন, আমি পাবলিকের এত কাজ করেছি যে আমি যদি আসি অনেক ভালো পারফর্ম করব। দেখুন, লক্ষ, লক্ষ লোক রাজনীতি করে। লক্ষ, লক্ষ লোক। আমাদের ইলেক্টেডই তো কত লোক আছে। আমাদের ৫০ শাসনে তো ১০ লাখ বা ৩০ লাখ লোক আছে। ১০ লাখ তো শুধু আমাদের মহিলাই আছেন। তো লক্ষ, লক্ষ লোক, ব্লক, ডিস্ট্রিক্ট, এমএলএ হাজার, হাজার লোক আছে। ওরাও না, রাজনীতিতে আছে। পরিবারের লোকেরা এলে অনেক দায়িত্ব সামলাতে পারবেন। আপনার মনে হয় না যে উনি সামলাতে পারবেন কংগ্রেস পার্টিকে? আপাতত যেটা আছে সেটা আগে সামলে নিক, হ্যাঁ? আপনার মতে কে হতে পারত যে লিড করতে পারত, পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারত? এবার এই লড়াইটা তো ৬-৭ বছর ধরে চলছে, হ্যাঁ? রাহুল গান্ধীকে আমি ইলেক্ট করেছিলাম। সোনিয়া দেবী চাইতেন, উনি ওনাকে ওই ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। তারপরে সবাই প্রেসিডেন্ট বানিয়েছে, ঠিক আছে? আমিও ওনার সাপোর্টে ছিলাম প্রেসিডেন্ট বানানোর সময়। কিন্তু অর্ধেকটা পথ পেরিয়ে ইস্তফা দিয়ে দিলেন। আর অর্ধেকটা পথ পেরিয়ে ইস্তফা কেন দিয়েছেন সেটা আমি বলব না। সেটা আমার ভালো লাগবে না বলতে। রাহুল গান্ধী বিদেশে গিয়ে আমাদের দেশের ছবিটা খারাপ করছেন। তো আপনার কি মনে হয় যে উনি কিভাবে এসব সামলাতে পারবেন? দেখো, যখন আমি জুনিয়র মিনিস্টার হয়েছিলাম ৩১-৩২ বছর বয়সে, তো আমাকে এইটাই বলা হয়েছিল যে যখন বিদেশে যাবে, তখন না নিজের দেশের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করবে, না দেশবাসীদের নিয়ে খারাপ কিছু বলবে, আর না সরকারের ব্যাপারেও খারাপ কোনো কথা বলবে। কারণ বিদেশে আপনার বন্ধু রাষ্ট্রও আছে, ঠিক আছে? শত্রু রাষ্ট্রও আছে। ওরা তখন আপনার পেট থেকে কথা বার করার চেষ্টা করবে। আপনাকে কোট করবে যে একজন ভারতীয় এসেছিল, এসব বলেছে ভারতের ব্যাপারে, হ্যাঁ? ওখানকার সভ্যতাকে নিয়ে, ওখানকার সংস্কৃতি নিয়ে, ওখানকার কাস্টিজমের ব্যাপারে, ওখানকার কমিউনালিজমের ব্যাপারে। তো এগুলো আমাদের ভেতরকার ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। বাইরে বিদেশকে, পৃথিবীকে এসবের মধ্যে ইনভলভ করা উচিত নয়। যেমন আপনার ট্রেনিং হয়েছে, আপনাকে কেউ তো বলেছে যে কি করা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়। বিদেশে গিয়ে কি বলতে হবে, কেমন ব্যবহার করা উচিত, এসব ওনাকে কেউ শেখাননি? যখন মাইন্ডসেট তৈরি হয়ে যায় না যে আমি সবকিছুই জানি গোটা পৃথিবীর ব্যাপারে, সেটার কি চিকিৎসা আছে নাকি? এটা তো উনি বলেন যে মোদিজি কিছুই জানেন না, আমি সবকিছু জানি। আর এই জন্যে হ্যাঁ। মোদিজি আমাকে ভয় পান। এবার এটা তো দুজনেই জানে যে কে কাকে ভয় পায়।